ইতিহাস বললেই তো আমাদের সবার আগে মনে পড়ে ৭১, আমাদের মুক্তিযুদ্ধ। আর সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আজকে আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে, সেগুলো পড়ার পর আমার মনে হচ্ছে আমরা যা জানি তা হয়তো পুরো ছবির একটা অংশ মাত্র। এর পেছনে যেন আরও অনেক বড়, আরও অনেক পুরনো এক গল্প আছে। ঠিক। আর এই কারণেই আজকের আলোচনাটা খুব জরুরি। এই সূত্রগুলো মানে আমাদের হাতে থাকা এই গবেষণাগুলো কিছু প্রচলিত ধারণাকে শুধু নাড়া দিচ্ছে না, বলা যায় একেবারে ওলটপালট করে দিচ্ছে। যেমন? যেমন ধরুন, আমরা হয়তো ভাবি ব্রিটিশরা আসার আগে এই অঞ্চলটা অনুন্নত ছিল, অথবা কিছু ঐতিহাসিক ঘটনা যেভাবে আমাদের বলা হয়েছে তার পেছনে সত্যটা হয়তো অন্যরকম। আমাদের আজকের উদ্দেশ্য হলো সূত্রগুলোর গভীরে গিয়ে সেই সব লুকানো অধ্যায়গুলোকেই খুঁজে বের করা। তার মানে আমরা শুধু কিছু তথ্য জানব না, বরং জানব কেন কিছু গল্প বারবার সামনে আসে আর কেন কিছু গল্পকে হয়তো ইচ্ছে করে আড়ালে রাখা হয়। চলুন তাহলে সেই গভীরেই ডুব দেওয়া যাক, বাংলার সেই সব উপেক্ষিত অধ্যায়গুলো তুলে ধরি যা আমাদের আত্মপরিচয়কে হয়তো নতুন করে চেনাতে পারে। আচ্ছা, শুরুতেই এমন একটা তথ্য দিই যা শুনলে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় অবিশ্বাস্য মনে হতে পারে। ষোড়শ সপ্তদশ শতকে এই বাংলা ছিল বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। এতটাই ধনী যে ইউরোপ থেকে আসা বণিকরাকে বলতো প্যারাডাইস অফ নেশনস, মানে জাতিসমূহের স্বর্গ। এটা কি শুধুই কথার কথা ছিল, নাকি এর পেছনে কোনো শক্ত প্রমাণ আছে? না না, এটা কোনো প্রশংসা বাক্যময়। এটা ছিল সেই সময়ের অর্থনৈতিক বাস্তবতা। সূত্রগুলো বলছে ওই সময়ে গোটা বিশ্বের মোট জিডিপির প্রায় 20%-রও বেশি আসত একা বাংলা থেকে। 20%? হ্যাঁ, একবার ভাবুন তো, আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশও এই পরিসংখ্যানের ধারে কাছে নেই। ইউরোপের বাজার তখন পুরোপুরি বাংলার পণ্যের উপর নির্ভরশীল ছিল। তাদের ফ্যাক্টরি চলত বাংলার কাঁচামাল দিয়ে। আর সেই পণ্যের কথা যদি বলি, মসলিনের গল্প তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এটাকে যে বলা হতো বাতাসে বোনা কাপড়, আর এর দাম নাকি সোনার চেয়েও বেশি ছিল, এই ব্যাপারটা ভাবলেই কেমন অবাক লাগে। ঠিক তাই। মসলিন ছিল সেই সময়ের হাই টেকনোলজির একটা নিদর্শন। কিন্তু শুধু তো মসলিন নয়, বাংলার রেশম, চিনি, চাল, মশলা এগুলোর বিশ্বজোড়া খ্যাতি ছিল। ইউরোপের রাজপরিবার থেকে অটোমান সাম্রাজ্যের সুলতান পর্যন্ত সবাই ছিলেন বাংলার পণ্যের গুণমুগ্ধ। এটা এমন একটা স্বর্ণযুগ ছিল যখন বাংলা কিছু কিনত না, শুধু বিক্রি করত। আর তার বিনিময়ে সারা বিশ্বের সোনা আর রূপো এসে জমা হতো এই বাংলার মাটিতে। ভাবা যায় এমন একটা স্বর্ণযুগ। তাহলে প্রশ্ন আসে, কি এমন হলো যে জাতিসমূহের স্বর্গ মাত্র 200 বছরের মধ্যে বিশ্বের অন্যতম দরিদ্র একটা অঞ্চলে পরিণত হল? এই পতনটা এটা কিভাবে ঘটল? আর এখানেই আসে ইতিহাসের সবচেয়ে করুণ অধ্যায়টা। সূত্রগুলো 1757 সালের পলাশির যুদ্ধকে একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। কিন্তু এটাকে শুধু একটা যুদ্ধ হিসেবে দেখলে এর আসল ভয়াবহতা বোঝা যাবে না। এটা ছিল বাংলার সম্পদ লুঠের একটা সিস্টেম্যাটিক প্ল্যানের শুরু। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো ব্যবসায়ী সংস্থা হিসেবে আসেনি, তারা এসেছিল একটা আস্ত অর্থনীতিকে দখল করতে। এই সিস্টেম্যাটিক প্ল্যান বা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ বিষয়টা ঠিক কী রকম ছিল? ওরা ঠিক কি করেছিল? ওদের আক্রমণটা ছিল বহুমুখী। প্রথমত, ওরা টার্গেট করল বাংলার অর্থনীতির মেরুদণ্ডকে, আমাদের শিল্পকে। যে মসলিন নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, সেই শিল্পটাকে ওরা চিরতরে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ করে দেয় মানে? সূত্রগুলোতে যা লেখা আছে তা শুনলে গায়ে কাটা দেয়। মসলিন তাঁতিদের উপর অবর্ণনীয় অত্যাচার করা হতো। এমনকি তাদের আঙ্গুল কেটে ফেলার মতো নিষ্ঠুর ঘটনাও ঘটানো হয়েছে, যাতে তারা আর কোনোদিন ওই সূক্ষ্ম কাপড় বুনতে না পারে। এটা তো শুধু একটা শিল্পকে ধ্বংস করা নয়, এটা তো একটা জ্ঞান, একটা দক্ষতাকে চিরতরে পঙ্গু করে দেওয়া। একদম। এটা একটা সাংস্কৃতিক গণহত্যাও বটে। এরপর ওরা নজর দেয় কৃষিতে। বাংলার উর্বর জমিতে তখন সোনার ফসল ফলত। কৃষকদের সেই জমিতে ধান চাষ বন্ধ করে জোর করে নীল চাষে বাধ্য করা হলো। যে নীল কৃষকের কোনো কাজেই আসে না। একদমই না। কিন্তু ম্যানচেস্টারের কাপড়ের কলের জন্য সেটা ছিল অপরিহার্য। ফলে যে বাংলা একদিন সারা পৃথিবীকে খাওয়াতো, সেই বাংলায় দেখা দিল ভয়ঙ্কর খাদ্য সংকট। আর তার চূড়ান্ত পরিণতি কি 1769-70 সালের সেই মহাদুর্ভিক্ষ, 76-এর মন্বন্তর? ঠিক তাই।
আর এখানেই সূত্রগুলো একটা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। আমাদের পাঠ্য বইয়ে এটিকে প্রায়ই একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখানো হয়, কিন্তু এই গবেষণাগুলো পরিষ্কারভাবে বলছে এটা ছিল একটা মানবসৃষ্ট গণহত্যা। মানবসৃষ্ট গণহত্যা। হ্যাঁ, কোম্পানির ভয়ঙ্কর কর ব্যবস্থা আর জোর করে নীল চাষের কারণেই সেদিন বাংলার 1/3 মানুষ, প্রায় 1 কোটি মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল শোষণের সবচেয়ে নির্মম এবং পরিকল্পিত একটা রূপ। এই যে শোষণ আর ধ্বংসের কথা আমরা শুনলাম, এটা তো শুধু টাকায় বা সম্পদে মাপা যায় না। আমাদের আত্মপরিচয়, আমাদের সংস্কৃতি, তার উপরেও তো এর একটা গভীর ছাপ পড়েছে, তাই না? অবশ্যই, ব্রিটিশরা শুধু আমাদের অর্থনীতিকেই ধ্বংস করেনি, তারা আমাদের ইতিহাসের বয়ানটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আর হয়তো সে কারণেই আমাদের নিজেদের ইতিহাসের এমন কিছু অধ্যায় আছে যা প্রায় পুরোপুরি আমাদের চোখের আড়ালে থেকে গেছে। যেমন কোন অধ্যায়ের কথা বলা হচ্ছে এখানে? যেমন ধরুন, বাংলায় ইসলামের প্রসার। একটা ধারণা খুব জোরালোভাবে প্রচার করা হয় যে বাংলায় ইসলাম এসেছে তলোয়ারের জোরে, মানে বহিরাগত শাসকরা এসে জোর করে এখানকার মানুষকে ধর্মান্তরিত করেছে। হ্যাঁ, এই কথাটা তো বেশ শোনা যায়। কিন্তু সূত্রগুলো কি এই ধারণার সঙ্গে একমত? একেবারেই না, বরং সূত্রগুলো জোরালোভাবে দাবি করছে যে এই ধারণাটা ঐতিহাসিকভাবে প্রায় পুরোটাই ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত। বাংলায় ইসলাম প্রসারের মূল কারিগর ছিলেন সুফি, দরবেশ আর পীর আউলিয়ারাই। শাহজালালের মতো ব্যক্তিত্বরা যখন এই অঞ্চলে এসেছিলেন, তারা তলোয়ার নিয়ে আসেননি, তারা এনেছিলেন সাম্য, সহনশীলতা আর ভালোবাসার দর্শন। কিন্তু ইতিহাসে তো অনেক রাজ্য জয়ের ঘটনাও আছে। তাহলে এই দুটো ছবিকে আমরা কিভাবে মেলাবো? খুব ভালো প্রশ্ন। রাজনৈতিক কনকোয়েস্ট বা রাজ্য জয় আর গণমানুষের ধর্মগ্রহণ দুটো তো এক জিনিস নয়। শাসকরা এসেছেন, যুদ্ধ করেছেন, শাসন করেছেন, এটা ইতিহাসের অংশ। কিন্তু বাংলার কোটি কোটি সাধারণ মানুষ, বিশেষ করে যারা তৎকালীন বর্ণপ্রথায় জর্জরিত ছিল, তারা ইসলামের সাম্যের বাণীতে এক ধরনের মুক্তি খুঁজে পেয়েছিল। সুফিরা মন্দির ভাঙেননি, তারা মানুষের মন জয় করেছিলেন। সূত্রগুলো বলছে রাজনৈতিক কারণে প্রায়ই এই দুটো বিষয়কে এক করে দেখানো হয়, যা ইতিহাসের এক পেশে একটা ব্যাখ্যা। বা এটা তো ইতিহাসের দিকে তাকানোর এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এবার দ্বিতীয় উপেক্ষিত অধ্যায়টির কথায় আসি। এটা পড়ার পর আমি সত্যি চমকে গেছি। আমরা সবাই সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারোর কথা জানি, কিন্তু নরসিংদীর ওয়ারি বটেশ্বরের কথা আমরা কজন জানি? আর এটাই হলো সেই আশ্চর্য আর দুঃখজনক বাস্তবতা যা সূত্রগুলো সামনে আনছে। ওয়ারি বটেশ্বর কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক স্থান নয়। এটি প্রায় ৩,০০০ বছরেরও বেশি পুরনো এক উন্নত নগর সভ্যতা। ভাবুন একবার, আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে এই বাংলায় একটা পরিকল্পিত নগরী ছিল। আর সেখানে কি কি পাওয়া গেছে? শুধু তো মাটির পাত্র নয়, তাই না? একদমই না। সেখানে পাওয়া গেছে পাকা রাস্তা। পাকা রাস্তা? হ্যাঁ, যা উন্নত নগর পরিকল্পনার ইঙ্গিত দেয়। পাওয়া গেছে ছাপাঙ্কিত মুদ্রা, যা একটা শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থার প্রমাণ। দুর্গ পাওয়া গেছে। আর সবচেয়ে আশ্চর্যজনক হলো, সেখানে এমন সব কাঁচের পুঁতি পাওয়া গেছে যা তৈরি হতো সেই সময়ে রোমান সাম্রাজ্যে। এর মানে ওয়ারি বটেশ্বর একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল। দাঁড়ান দাঁড়ান, তার মানে যখন উত্তর ভারতে দিল্লি বা তার আশেপাশের অঞ্চল ছিল গভীর জঙ্গলে ঢাকা, একটা প্রায় জনমানবহীন এলাকা, তখন আমাদের এই বাংলায় একটি উন্নত আধুনিক নগর সভ্যতা ছিল। এটা তো আমাদের ইতিহাসের পুরো ধারণাটাই বদলে দেয়। ঠিক তাই। এটা এক অবিশ্বাস্য ঐতিহাসিক বাস্তবতা। আর এখানেই সূত্রটি সেই মূল প্রশ্নটি আবার করছে। বাংলাদেশের নিজস্ব এই প্রাচীন সভ্যতার ইতিহাস কেন আমাদের পাঠ্যবইয়ের প্রথম পাতায় থাকে না? কেন আমাদের ছেলেমেয়েরা সিন্ধু সভ্যতার কথা বিস্তারিত জানলেও নিজেদের শিকড়ের কথা প্রায় কিছুই জানে না? এটা কি শুধুই অবহেলা, নাকি এর পেছনেও কোনো গভীর রাজনীতি আছে? এই প্রশ্নগুলো সত্যিই ভাবায়। আচ্ছা, ইতিহাসের এই উপেক্ষিত থাকার ধারাটা কি শুধু প্রাচীন যুগেই সীমাবদ্ধ, নাকি আধুনিক ইতিহাসেও এমন নিষিদ্ধ সত্য লুকিয়ে আছে? যেমন ধরুন ১৯৪৭ সালের বাংলা ভাগের কথা। হ্যাঁ, সূত্রগুলো এই ঘটনাকে একটি নিষিদ্ধ সত্য বলেই উল্লেখ করছে। কারণ এর পেছনের গল্পটা আমরা সাধারণভাবে শুনি তার থেকে অনেক বেশি জটিল। আমাদের শেখানো হয় যে হিন্দু ও মুসলিমরা ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্র চেয়েছিল এবং সেই কারণেই বাংলা ভাগ হয়েছিল। এবং এটা অনিবার্য ছিল। ঠিক, কিন্তু সূত্রগুলো বলছে অনেক বাঙালি,
হিন্দু মুসলিম নির্বিশেষেই এই ভাগটা চাননি। এমনকি যুক্ত বাংলা বা ইউনাইটেড বেঙ্গল নামে একটি অখণ্ড স্বাধীন বাংলার প্রস্তাবও তো ছিল, তাই না? হ্যাঁ, হোসেন শহীদ সোহরাবর্দী, শরৎচন্দ্র বসুর মতো নেতারা তো এর পক্ষে ছিলেন। একদম। তারা ধর্মের ঊর্ধ্বে উঠে একটি অবিভক্ত ও সার্বভৌম বাংলার পক্ষে ছিলেন। তারা বুঝতে পেরেছিলেন বাংলাকে ভাগ করা হলে দুই অংশই দুর্বল হয়ে পড়বে, অন্যের অধীনস্থ হবে। কিন্তু সূত্র অনুযায়ী সর্বভারতীয় রাজনীতি আর ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির জটিল ষড়যন্ত্রের কাছে সেই প্রস্তাবটা টিকতে পারেনি। আর তার পরিণতি কি হলো? পরিণতি হলো ভয়াবহ। বাংলাকে দুই টুকরো করে ফেলা হলো। আর পূর্ব বাংলা, মানে আজকের বাংলাদেশ, হয়ে গেল পাকিস্তানের একটি দূরবর্তী প্রদেশ, যা আসলে ছিল একটা কলোনি। নামেই শুধু এক দেশ, আসলে এটি ছিল শোষণ আর বঞ্চনার এক নতুন অধ্যায়। পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলার সম্পদ শোষণ করে নিজেদের সমৃদ্ধ করতে শুরু করল। আর এই বঞ্চনাই পরবর্তীকালে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে দেয়। এবং তারপর এলো ১৯৭১, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এই গৌরবের ইতিহাসকে পূর্ণ শ্রদ্ধা জানিয়েই সূত্রগুলো কিছু অমীমাংসিত প্রশ্ন আমাদের সামনে তুলে ধরছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করা দরকার। সূত্রগুলো কিন্তু মুক্তিযুদ্ধের অর্জন বা আত্মত্যাগকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং সেই ইতিহাসের কিছু অধ্যায় যা নিয়ে আরও গভীর গবেষণা বা আলোচনার প্রয়োজন সেদিকে ইঙ্গিত করছে। যেমন শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্কটা মাঝে মাঝে তোলা হয়, আমরা সরকারিভাবে ৩০ লক্ষ শহীদের কথা বলি। সূত্র বলছে কিছু আন্তর্জাতিক গবেষক দাবি করেন গণহত্যার ভয়াবহতা এতটাই ব্যাপক ছিল যে প্রকৃত সংখ্যা আরও বেশিও হতে পারে। আবার অন্যদিকে কিছু মহল এ সংখ্যাকে কম বলেও দাবি করে। ঠিক। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মুক্তিযুদ্ধের বহু গোপন দলিল, বিশেষ করে বিদেশি আর্কাইভগুলোতে থাকা বিভিন্ন নথি কেন আজও পুরোপুরি প্রকাশ বা অনুবাদ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় না। আর সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল ৫০ বছর পেরিয়ে গেলেও বিশ্বের অনেক প্রভাবশালী দেশ কেন ১৯৭১ সালের ঘটনাকে গণহত্যা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এর পেছনের কারণটা কি হতে পারে? এটা কি শুধুই রাজনীতি? সূত্রগুলো বলছে এর পেছনে জটিল ভূরাজনৈতিক হিসাব নিকাশ আছে। স্নায়ুযুদ্ধের সময় আমেরিকার অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে। সেই ঐতিহাসিক সম্পর্ক এবং বর্তমানের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ, এই সব কিছু মিলিয়ে অনেক দেশই এই অস্বস্তিকর সত্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে চায় না। মানে ভূরাজনীতির হিসাবটা ইতিহাসের সত্যের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। সূত্রগুলো কোনো উত্তর দিচ্ছে না, বরং এই প্রশ্নগুলো আমাদের ভাবতে বলছে। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, আমরা দেখলাম বাংলার এক অবিশ্বাস্য স্বর্ণযুগের কথা, যা ব্রিটিশদের পরিকল্পিত শোষণে হারিয়ে গেল। আমরা জানলাম ওয়ারী বটেশ্বরের মতো এক প্রায় বিস্মৃত নগর সভ্যতার কথা, আর বাংলায় ইসলামের প্রসারের এক ভিন্ন আখ্যান। সবশেষে আমরা দেশভাগ এবং মুক্তিযুদ্ধের কিছু অমীমাংসিত কিন্তু জরুরি প্রশ্নের মুখোমুখি হলাম। এই হাজার বছরের দীর্ঘ যাত্রার কথায় সূত্রগুলো আমাদের বলছে। আর এই সব কিছুর শেষে সূত্রগুলোর মূল বার্তাটি হল, ইতিহাস কেবল অতীতের কিছু গল্পের সংকলন নয়, এটা বর্তমানকে বোঝার এবং ভবিষ্যতে দিক নির্দেশনা দেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে জাতি তার ইতিহাসের ভালো মন্দ, জয় পরাজয় সবটা নির্মোহভাবে জানতে চায় না, সে বারবার একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য। বাংলাদেশের ইতিহাস শুধু একটা সরল রৈখিক বিজয়গাথা নয়, এটা হাজার বছরের সংগ্রাম, শোষণ, বীরত্ব এবং টিকে থাকার এক অত্যন্ত জটিল আর সমৃদ্ধ গল্প। আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই সূত্রগুলো থেকে একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট মনে হয়েছে। ইতিহাস কেবল ঘটে যাওয়া ঘটনা নয়, এটা একটা বয়ান বা ন্যারেটিভ যা তৈরি করা হয়। একবার ভাবুন তো, যদি আজকের আলোচিত এই উপেক্ষিত অধ্যায়গুলো আমাদের ইতিহাস